সন্দেশখালি নিয়ে একের পর এক পর 4টে এপিসোড করে ফেলেছি। একই সঙ্গে তারই মধ্যে ঘটে গেছে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ইলেকটোরাল বন্ডের বিষয়ে। ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী সরকার একে আরও একবার ভোটের আগে প্রশ্নের মুখে দাঁড় করালো খোদ দেশের শীর্ষ আদালত। আর এরই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে ইলেকটোরাল বন্ডের চেয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খবরের শিরোনাম এখনও দখল করে রেখেছে সন্দেশখালির ঘটনা। আর এই সন্দেশখালির ঘটনায় অন্যতম নেতা হয়ে উঠেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন, যদিও আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে হিসাবেই বেশি প্রাধান্য 14ই ফেব্রুয়ারি পায়, তো 14ই ফেব্রুয়ারি টাকিতে হঠাৎই আন্দোলনের সময় সুকান্ত মজুমদার বিক্ষোভ করতে ওঠেন গাড়ির বনেটে এবং সেখান থেকে তাঁরই দলের একজন নেত্রীর হাত ঝটকায় গাড়িতে পড়ে যান এবং অসুস্থ হয়ে যান। সেখান থেকে তিনি ভর্তি হন কলকাতার একটি প্রাইভেট নার্সিংহোমে। সেই নার্সিংহোমে গুটি গুটি পায়ে অনেকেই দেখা করতে গেছেন রাজ্যপাল, দেখা করতে গেছেন দেব, দেখা করেছে সোহম, উল্টো দিকে আবার দেখা করেছে মিঠুন চক্রবর্তী। তারই পায়ে পা বিলিয়ে দেখা করেছে বাংলার দাদা, বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। কিন্তু এই মিঠুন চক্রবর্তী এবং সৌরভ গাঙ্গুলি, এদের দুজনের মধ্যে একটা সবচেয়ে বড় এবং কমন মিল আছে। দুজনেই হচ্ছে বাংলায় অত্যন্ত ধান্দাবাজ দুই ব্যক্তিত্ব। কিন্তু আজ আমরা ধান্দাবাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কথা বলবো না। আমরা আজ কথা বলবো বাংলা তথা বাংলা সিনেমায় অন্যতম পরিচিত, অন্ততপক্ষে প্রথম কোনো অভিনেতা যিনি কোনো প্রাণীর নামে খ্যাত, অর্থাৎ বাংলা সিনেমার জাত গোখরো মিঠুন চক্রবর্তীকে নিয়ে। কিন্তু এখানে প্রশ্ন, বাংলা সিনেমার এই জাত গোখরো গত 5 বছর ধরে সম্ভবত ঢ্যামনা সাপে পরিণত হয়েছে কি? তাহলে আসুন আজকে আমরা জাত গোখরো মিঠুন চক্রবর্তী থেকে ঢ্যামনা সাপ বা বাংলায় অনেকে বলে থাকেন হেলে সাপ মিঠুন চক্রবর্তীর এই ট্রান্সফরমেশন নিয়ে একটু আলোচনা করি। ও জাত গোখরো 100 বলে ছবি মারবে না ঢ্যামনা সাপ পায়ে কুটুস করে কামড়াবে, এ বিষয়ে তো আলোচনা এগোবে। কিন্তু তার আগে আপনারা একটা কাজ করুন, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। একটা কথা, এই একটি মাত্র সাবস্ক্রিপশন আপনাদের জন্য একেবারে ফ্রি। আর আপনার এই একটি সাবস্ক্রিপশন আশীর্বাদ দ্য ট্রুথকে আগামী দিনে এই ধরনের জাতকে উঠে যারা বাস্তবে ঢ্যামনা সাপ তাদের বিরুদ্ধে কথা বলতে অতিরিক্ত উৎসাহ পাঠাবে। তার ফলে আর দেরি না করে এখনই করুন নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। আর একই সঙ্গে জাতকে উঠে থেকে ঢ্যামনা সাপ মিঠুন চক্রবর্তীর এই ট্রান্সফরমেশনের আলোচনা সবশেষে আপনাদের কেমন লাগলো তাও লিখে জানান কমেন্ট বক্সে। আর অন্তত পক্ষে একটা লাইকও দিয়ে যান। তাহলে চলুন এবার মিঠুন চক্রবর্তীর এই মহান ট্রান্সফরমেশনের দিকে নজর রাখা যাক। ওকে, তাহলে মিঠুন চক্রবর্তী কি করে জাত গোখরো থেকে বর্তমানে জাত ঢ্যামনা সাপে পরিণত হয়েছে সেই ট্রান্সফরমেশনের দিকে সরাসরি আমরা নজর দেবো। তা হচ্ছে আপনারা সকলেই জানেন 2019 লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে সুসুরিয়ে গিয়ে নিজের জমা দেন মিঠুন চক্রবর্তী, যে সেই সময়ও বাংলার রাজনীতিতে জি বাংলার ডান্স প্রোগ্রাম থেকে প্রাপ্ত নাম মহাগুরু হিসাবে নিজেকে বেশ পরিচিত করে তুলেছেন। তো মহাগুরু যখন তৃণমূল থেকে গুটি গুটি পায়ে আর কাজ করা যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না, দলে আর থাকতে পারছি না, দলের এই কাজ আমি আর দু চোখে দেখতে পাচ্ছি না, এই সমস্ত অজুহাত সামনে খাড়া করে যখন তিনি 2019-এর লোকসভা নির্বাচনের আগে তিনি সুসুরিয়ে জয়েন করলেন বিজেপিতে, এবং করোনা মহামারীতে যেখানে প্রত্যেক দিন 4 লক্ষ করে মানুষ দেশ জুড়ে আক্রান্ত হচ্ছে, সেই সময় দেশের প্রধান সেবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দ্বিতীয় টার্মের নির্বাচনী প্রচারে এসে সেই বলেছিলেন, আমার যতদূর চোখ যাচ্ছে শুধু লোক আর লোক দেখছি। সেই কুখ্যাত সভায় উপস্থিত ছিলেন এই আমাদের বাংলার জাত গোখরো, যে বর্তমানে যার গোখরোর থেকে ঢ্যামনা সাপ না হেলে সাপ নিয়ে আসলে প্রশ্ন উঠছে, তিনি অর্থাৎ মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং সেই মঞ্চে দাঁড়িয়েও তিনি সেই ক্লিশে তার বক্তব্য রেখেছিলেন, এক
বলে ছবি, অনেকটা গাধা পাঁদার মতন একটা গলা দিয়ে আওয়াজও তার বেরিয়েছিল। কিন্তু এই সবের মধ্যে দিয়ে মিঠুন চক্রবর্তীকে দেখেছেন তারপর দফায় দফায় পশ্চিমবঙ্গে আসতে। 2019 সালে তখনও কিন্তু বীরভূমে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়নি। সেই সময় লোকসভা নির্বাচনে কিন্তু গোটা বীরভূম জুড়ে অনুব্রত মণ্ডল ফুল কন্ট্রোলে। এই প্রেক্ষাপটে কিন্তু বীরভূমে চলে গেছিলেন মিঠুন চক্রবর্তী। বলেছিলেন সেখানে তিনি নাকি খেলা জমিয়ে দেবেন, খেলা ঘুরিয়ে দেবেন। তিনি নাকি আরও অনেকের নাম প্রকাশ করবেন যারা নাকি গুটি গুটি পায়ে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবে। কিন্তু মিঠুন চক্রবর্তীর সেই বাতেলা বীরভূমেই শেষ হয়। বীরভূম থেকে ফিরে সোজা কলকাতায় এসে ফ্লাইট ধরে মিঠুন চক্রবর্তী চলে যান বম্বে। আর তারপর মিঠুন চক্রবর্তী যতবারই পশ্চিমবঙ্গে এসেছেন শুধুমাত্র নিজের ধান্দা অর্থাৎ পয়সা, এই পয়সা গোনার জন্যই মিঠুন চক্রবর্তী বারে বারে ফিরে এসছেন কলকাতায়। কলকাতায় মিঠুন চক্রবর্তী এসেছিলেন পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেও। একবার খেয়াল করে দেখুন, সেই সময়ও তিনি অনেক বড় বড় আওয়াজ দিয়েছিলেন। তিনি বলেছিলেন নির্বাচনের শেষ পর্যন্ত তিনি থাকবেন, একদম রাজ্য বিজেপিকে সামনে থেকে রাজ্য বিজেপির সেনাদের সৈনিকদের নেতৃত্ব দেবেন, হ্যানা ত্যানা অনেক বাতেলা দিয়েছিলেন। কিন্তু সেই মিঠুন চক্রবর্তী প্রজাপতির সাফল্যের যে প্রচুর টাকা দেবের অ্যাকাউন্টে গেছিল, অর্থাৎ দেবের প্রোডাকশানের শ্রীবৃদ্ধি হয়েছিল, সেই টাকা থেকে নিজের লভ্যাংশের টাকা নিতেই সেই সময় মিঠুন চক্রবর্তী এসেছিল কলকাতায়। এমনটাই বিনোদন জগতের খবরের সঙ্গে যুক্ত যে সাংবাদিকেরা তাদের অভিমত। কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গেছে। মিঠুন চক্রবর্তী তারপরেও দফায় দফায় এসেছেন কলকাতায়, এবং যখনই মিঠুন চক্রবর্তী কলকাতায় আসে তখনই বাংলা মিডিয়া এক্সপেক্ট করে এবার হয়তো রাজ্য বিজেপির হাল মিঠুন চক্রবর্তী ধরবেন। আর সেই মতোই তারপরও যখন মিঠুন চক্রবর্তী এসেছেন, তিনি কিন্তু রাজ্য বিজেপির দফতরে যাননি। তিনি এমনকি বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে কোনো আলাপচারিতা বৈঠকেও তিনি জড়াননি। তিনি এসেছেন, নিজের কাজ করেছেন। কাজ মানে কি? তাঁর অভিনয় জীবনের সঙ্গে যুক্ত যে কাজ বা রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত যে কাজ, মূলত পয়সা পকেটে নিয়েছেন এবং তিনি উড়ে গেছেন বোম্বাই। এবার তিনি আবার এসেছেন কলকাতায়। গত 17 ফেব্রুয়ারি কলকাতায় আসেন মিঠুন চক্রবর্তী। আসার সঙ্গে সঙ্গে সোজা বাইপাসের ধারে সেই যে প্রাইভেট হসপিটাল যেখানে সুকান্ত মজুমদার ভর্তি ছিল সেখানে উপস্থিত হন এবং সুকান্ত মজুমদারকে দেখেন। সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের প্রথমেই প্রশ্ন, সুকান্ত মজুমদারকে কবে ছাড়বে? সাংবাদিকরা এমন প্রশ্ন করে যেন মিঠুন চক্রবর্তী, যে বাস্তবে নিজেকে বলে আমি জাতগোখরো, যদিও ঢ্যামনা সাপ হিসাবেই নিজের খোলস নতুনভাবে তিনি উন্মোচিত করেছেন রাজ্যের জনগণের সামনে, তো সেই জাতগোখরো না ঢ্যামনা সাপ মিঠুন চক্রবর্তীকে, এই প্রশ্নের মানে কি অন্তত আমি বুঝলাম না। যদি আপনারা বোঝেন যে সুকান্ত মজুমদারকে কবে ছাড়বে, একটাই মিডিয়াকে প্রশ্ন, মিঠুন চক্রবর্তী ও জাত গোখরো বা ঢ্যামনা বা হেলে সাপ, ও ডাক্তার নয়, ও বলতে পারবে না কবে ছাড়বে। কিন্তু মিঠুন চক্রবর্তীকে বলতেই হবে। মিঠুন চক্রবর্তী বলেন সুকান্ত মজুমদার বলছেন তো আজই তাকে ছেড়ে দিতে, কিন্তু না, ডাক্তারেরা বলেছেন 18 তারিখ তাকে ছুটি দেওয়া হবে, এমনিতে তিনি সুস্থ আছেন। মিঠুন চক্রবর্তী আসলে ওখানে উপস্থিত, আসলে হাসপাতালের ঘরে উপস্থিত ডাক্তার নার্সদের সঙ্গে কথা বলি এই তথ্য জেনেছিলেন, এবং তাই তিনি মিডিয়ার সামনে ঢ্যামনা সাপের হালকা বিষের মতন উগড়ে দেন। এরপরেই চলে আসে সন্দেশখালির প্রসঙ্গ। সন্দেশখালির প্রসঙ্গ আসতেই ঢ্যামনা সাপ নিজের জাত গোখরের অবতারে আসে। সে মনে করে সে এবারে এক ছোবলে বাংলায় লোকসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস বা তার সঙ্গে জড়িত অন্যান্য বিভিন্ন সংগঠনকে ছবি করে দেবে। আর সে বলে ওঠে, আর সহ্য করা যাচ্ছে না, এবার বাঙালির ঘুরে দাঁড়ানোর পালা হয়েছে, এবার বাঙালির প্রশ্ন করার পালা হয়েছে। যদি বাঙালির এবার ঘুরে দাঁড়ানোর পালা ওনার এখন কি মনে হয়েছে, অর্থাৎ গত 10 বছর ধরে কি ওনার মনে হচ্ছে না যে দেশব্যাপী সমগ্র মানুষেরই ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত যে ইলেকট্রাল বন্ডের নামে নরেন্দ্র মোদী সরকার, অর্থাৎ দেশের প্রধান সেবক, যে নিজেকে ফকির আদমি বলে, যে নিজেকে চৌকিদার বলে, রাহুল গান্ধী যাকে বলেছিল চৌকিদার চোরে, সেই চৌকিদারের চুরি যে সুপ্রিম কোর্টে সরাসরি অসাংবিধানিক ঘোষণার মধ্যে দিয়ে ধরা পড়ে গেল, ইলেকট্রাল বন্ড অসাংবিধানিক বলার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট যে সেই চুরি জনগণের সামনেই তুলে ধরলো, তারপর ওনার কি মনে হয় জনগণের কি এবার প্রশ্ন করার পালা এসেছে যে ওনার প্রিয় নেতা নরেন্দ্র মোদীকে একবার প্রশ্ন করার, ওরে মোদী টাকা কোথায় খেলি? কিন্তু না,
উনি সে বিষয়ে কথা বলবেন না, উনি সন্দেশখালি নিয়ে এক বজ্ঞা। ঠিক আছে, সন্দেশখালিতে মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, বিজেপি যেভাবে একটা আন্দোলন গড়ে তুলেছে, সেখান থেকে দাঁড়িয়ে সন্দেশখালির পীড়িত নারীরা এবং গ্রামের মহিলারা এই ধরনেরই অভিযোগ করছেন যে তারা ধর্ষণের শিকার হয়েছেন। যদিও ক্যামেরার সামনে যতগুলো অভিযোগ উঠেছে সেখান থেকে শুনবেন পুকুর পাড়ে হাত ধরে টেনেছে, আঁচল ধরে টেনেছে এবং হাত ধরে বা আঁচল ছাড়িয়ে তারা দৌড়ে পালিয়ে গেছেন, অন্য কিছু করার চেষ্টা করেছিল নাকি শিবু হাজরা। এখানে আদালতে একটা প্রশ্ন ওঠে যে আমি কাউকে খুন করব ভাবলাম, এর জন্য কাউকে আইন ব্যবস্থা সাজা দিতে পারে না যতক্ষণ না সে ঘটনাটা বা অপরাধটা ঘটাচ্ছে। অর্থাৎ মহিলা মনে করলেন যে তার হাত ধরে টেনেছেন এই জন্য তাকে ধর্ষণ করতে নিয়ে যাবে, এটা তার মনের অভিব্যক্তি, তার মনে করা। যেহেতু বাস্তবে যদি এই অভিযোগ পুলিশ বা প্রশাসনের সামনে প্রমাণ না করা যায় এবং প্রশাসন যদি বিচার বিভাগেও এটি প্রমাণ করতে না পারে, তাহলে কিন্তু সন্দেশখালির কাণ্ড একেবারে কিন্তু কলা গাছের কাণ্ডে পরিণত হবে, যা এক মোচড়েই ভেঙে যাবে। অর্থাৎ ভোটের জন্যই যে সন্দেশখালির এই গুড়ে পাক দিয়ে সন্দেশকে পচিয়ে গেঁজানো হচ্ছে তা কিন্তু তখন প্রমাণ হয়ে যাবে। আর তারপরে রাজ্য বিজেপির অবস্থা কিন্তু আরও করুণ হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে। সন্দেশখালির ঘটনা আমি হলফ করে আপনাদের লিখে দিতে পারি, আপনারাও দেখে নেবেন আগামী আর হয়তো 10 থেকে 15 দিন এটা নিয়ে এত মাতামাতি থাকবে, তারপর ধীরে ধীরে থিতিয়ে যাবে। কারণ আমাদের রাজ্যে রাম মন্দির ইস্যুতে বিশেষ জায়গা করতে পারেনি বিজেপি, আর তাই সন্দেশখালিকেই বিজেপি এখন নির্বাচনের আগে পাখির চোখ করেছে। নির্বাচন অবধি সন্দেশখালি থাকবে ফোকাল পয়েন্টে, তারপর সন্দেশখালি যাবে মিলিয়ে। কিন্তু সে যাক, আমরা এখন নজরে রেখেছি জাত গোকুড়োর দিকে, যে ধীরে ধীরে হয়েছে ঢ্যামনা সাপ। তো এই ঢ্যামনা সাপ হয়ে ওঠা মিঠুন চক্রবর্তী যখন সন্দেশখালি প্রসঙ্গে নিজের কথাই বললেন, যখন মহিলা নির্যাতনের বিরুদ্ধে উনি রুখে দাঁড়ালেন এবং প্রশ্ন করলেন, তাহলে সেখান থেকে সরাসরি কুণাল ঘোষও ওনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনি যখন সন্দেশখালির মা বোনেদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছেন, ঘুরে দাঁড়ানোর কথা বলছেন, তাহলে এবার আমিও ঘুরে দাঁড়াচ্ছি, ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়িয়ে এবার আপনাকেও প্রশ্ন করছি। তা হচ্ছে 2020 সালে মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী, নাম না খিস্তি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না ভাই। মিঠুন চক্রবর্তীর এই ছেলে মেয়েদের নাম এমন এমন না, মানে মাঝে মধ্যে মনে হয় কুকুর ছাগলের নাম না খিস্তি নাম, কিছুই বোঝা যায় না। সে যাই হোক, তার এই ছেলের নাম মহাক্ষয় চক্রবর্তী। তো মহাক্ষয় চক্রবর্তীর বিরুদ্ধে ভোজপুরি অভিনেত্রী এবং মডেল অভিযোগ করেন যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তার উপর নির্যাতন চালানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে সে মুম্বাইয়ের একটি থানাতে এফআইআর দায়ের করে। এই এফআইআরের মধ্যে নাম ছিল মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির, এবং তাই নিয়ে সেই সময় মুম্বাই পুলিশ বেশ জোর কদমে তদন্ত শুরু করেছিল। কিন্তু তারপর কালের স্রোতে সেই তদন্ত বন্ধ হয়ে যায়, কারণ 2019 সালে ততদিনে মিঠুন চক্রবর্তী জয়েন করেছেন দেশের প্রধান সেবক ফকির আদমির দল বিজেপিতে। এবং তখন মিঠুন চক্রবর্তী বিজেপির ভেতরে অনেকেই বলে থাকেন ম্যানেজ করে নিজের এই মহাক্ষয় চক্রবর্তী নামক ছেলেটিকে এবং নিজের স্ত্রী যোগিতা বালিকে সেই সময় সেই কেস থেকে ধীরে ধীরে সাইড করেন, এবং বর্তমানে সেই কেসের কি অবস্থা কেউ জানেন না, এবং সেই মডেলেরও কি অবস্থা তাও কেউ জানেন না। আর এই প্রসঙ্গই এবার কুণাল ঘোষ সরাসরি মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে প্রশ্ন হিসাবে তুলেছেন। একই সঙ্গে কুণাল ঘোষ কিন্তু অ্যালকেমিস্ট এবং সারদার প্রসঙ্গও তুলেছেন। আপনারা একটা কথা জানেন নিশ্চয়ই, এই মিঠুন চক্রবর্তী যে নিজেকে জাতগোখরো বলে, অর্থাৎ যিনি আমার বা অনেকের নজরে ঢ্যামনা সাপ বা হেলেচাপে পরিণত হয়েছেন, এই সিপিএম থেকে তৃণমূল হওয়া এবং তারপর বিজেপিতে যাওয়া মিঠুন চক্রবর্তী 2013 সালে অ্যালকেমিস্ট এবং সারদা কাণ্ডেও এর নাম জড়িয়েছিল। অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল খোদ মিঠুন চক্রবর্তী, সারদা কাণ্ডেও এর নাম ছিল। কিন্তু সারদা কাণ্ডের তদন্ত যতদিন রাজ্যের হাতে ছিল ততদিন কিন্তু মিঠুন চক্রবর্তী টাকা পয়সা ফেরত দেওয়ার কথা ভাবেনি। কিন্তু যেই সারদা কাণ্ডের তদন্ত চলে গেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে, অর্থাৎ তদন্তকারী সংস্থার হাতে, সঙ্গে সঙ্গে ভালো লক্ষ্মী ছেলের মতন মিঠুন চক্রবর্তী সারদা থেকে নেওয়া সমস্ত টাকা ফেরত দিয়ে বলে, আমি এবার ওয়াশিং মেশিনে নিজেকে ধুয়ে পরিষ্কার হয়ে গেছি, আমি এর দায় আর নিতে পারছি না, আমি কোনো দুর্নীতি করিনি। একটা বিষয়,
মিঠুন চক্রবর্তী যখন টাকাটা নিয়েছিলেন তখন তিনি যে টাকাটা নিয়েছিলেন সেইটা কি বাড়িতে কালো টাকা হিসাবে রেখেছিলেন? তিনি তো ব্যাংকে রেখেছিলেন, অর্থাৎ সেই টাকা সুদ খেটেছে। তো মিঠুন চক্রবর্তীকে সেই দিন যখন টাকা ফেরত দিয়েছিলেন তখন কি সুদ সমেত ফেরত দিয়েছিলেন? এই প্রশ্ন একবার করে দেখতে পারেন আপনাদের প্রাণের জাতগোকুরো, যারা অনেকের নজরে ঢ্যামনা সাপ, সেই মিঠুন চক্রবর্তীকে। এবার আসি মিঠুন চক্রবর্তী আরও একটি প্রসঙ্গে সততায় কথা বলেছেন, তা হচ্ছে দেবের প্রসঙ্গে। আপনারা জানেন দেব অর্থাৎ দীপক অধিকারী ঘাটালের সাংসদ, যিনি হালেই তৃণমূল ছেড়ে রাজনীতি থেকে অবসর নেবার কথা বলছিলেন, কিন্তু সবশেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জির সঙ্গে বিশেষ মিটিংয়ের পর দেব স্থির করেছেন না, তিনি রাজনীতির ময়দান থেকে যাবেন না, তিনি তৃণমূলের সঙ্গেই থাকবেন, তিনি তৃতীয়বারের জন্য সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর যাই কোথায়, এরপরই ফের দ্বিতীয়বারের জন্য দেবকে তলব করে বসলো কেন্দ্রীয় সংস্থা। আর এবার কলকাতায় না, এবার দেবকে তলব করা হলো দিল্লিতে, তাও সেই ওই এক গরু পাচার কাণ্ডে কোনো এক অভিযুক্ত যেহেতু দেবের নাম তুলেছে, এবং সেখানে অভিযোগ ছিল যে দেবের সিনেমার প্রোডাকশানে গরু পাচার কাণ্ড থেকে ওঠা টাকা সেখানে খাটতো। এই প্রসঙ্গ নিয়ে যখন মিঠুন চক্রবর্তীকে 17 তারিখ প্রশ্ন করা হয় তখন মিঠুন চক্রবর্তী সরাসরি ক্লিনচিট দিয়ে দেয় দেবকে, বলে আমার বিশ্বাস দেব এ ধরনের কাজ করতেই পারে না, দেব অত্যন্ত ভালো ছেলে, ওকে কেন্দ্রীয় সংস্থা ডেকেছে, ও সিদ্ধান্ত নেবে যাবে কি যাবে না, কিন্তু আমি এটা বলতে পারি দেব একেবারে ভালো ছেলে, ও এরম কোনো কাজ করতেই পারে না, এটা একেবারে সঠিক তথ্য নয় বা এটা সঠিক অভিযোগ নয়। এমনটা বলে যখন মিঠুন চক্রবর্তী নিজেকে বাইপাস করতে চলেছেন, সেই সময় আশীর্বাদ দ্য ট্রুথ সরাসরি জাত গোক্রর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে, ওরে ঢ্যামনা হেলে সাপ, একটা কথা বলুন যে আপনি কি করে দেবকে এখনই ক্লিন চিট দিয়ে দিলেন? কারণ এটা তো আপনার পার্টি লাইনের বাইরে, যেখানে আপনার দল সাংসদ দেবকে গরু পাচার কাণ্ডে জেলে ঢোকাবার জন্য এত দহরম মহরম চেষ্টা করছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনি দেবকে বললেন দেব ভালো ছেলে, ও এমন কাজ করতে পারে না। আসল বস ফান্ডাটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। হালেই প্রজাপতিতে দেবের সঙ্গে অভিনয় করেছে। আপনারা জানেন মিঠুন চক্রবর্তী দেবের সঙ্গে এর আগেও অনেকগুলো কাজ করেছে। এবার যদি মিঠুন চক্রবর্তী স্বীকার করে যে দেবের প্রোডাকশানে গরু পাচার কাণ্ডের টাকা থাকলেও থাকতে পারে, এ কথা যদি বলে, তাহলে তো সেই টাকা মিঠুন চক্রবর্তীর পকেটেও গেছে। তাহলে মিঠুন চক্রবর্তী কি গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত, বা উনিও কি তার জন্য দায়ী? যদি এটা প্রমাণ হয় যে গরু পাচার কাণ্ডের টাকা দেবের প্রোডাকশনে সত্যিই লগ্নি হয়েছে, তাহলে সেই টাকা আবারও বুঝুন, সেই টাকা কিন্তু দেবের সঙ্গে সিনেমা করার জেরে মিঠুন চক্রবর্তীর পকেটেও গেছে। অর্থাৎ যে অন্যায় সহে সেও কিন্তু সমানভাবে অপরাধী। অর্থাৎ মিঠুন চক্রবর্তী যদি এটা জেনে শুনেই টাকাটা নিয়ে থাকেন, তাহলে মিঠুন চক্রবর্তীও কিন্তু গরু পাচার কাণ্ডের সঙ্গে সমানভাবেই যুক্ত হয়ে যাচ্ছেন, তাই নাকি? আর যদি উনি দেবকে ক্লিনচিট না দেন, যদি ভালো ছেলে না বলেন, তাহলে নিজেই ফাঁপড়ে পড়বেন। আবার সারদার মতন এক্ষেত্রেও টাকা ফেরত দিয়ে বলতে হবে না 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 ভাই, আমি আর এসব কোনো সবে যুক্ত নই। অর্থাৎ মিঠুন চক্রবর্তী এত বড় সুবিধাবাজ, এত বড় ধান্দাবাজ, যখনই ফাঁপড়ে পড়ে হয় তিনি টাকা দিয়ে নিজেকে বার করে নেন, আর না হলে দল বদলে এই দল থেকে সেই দলে চলে যান। আর তাই না লাল থেকে নীল হয়ে নীল থেকে গেরুয়া হয়েছেন এখন বাংলার এই জাতগোগ্র, যাকে অনেকে বলে ঢ্যামনা সাপ, মিঠুন চক্রবর্তী। তাহলে এই সমস্ত বিষয় আগামী দিনে আরও আলোচনা হবে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।